আলোচনা করব আলোক সমানতা। দেখো, আমাদের জ্যামিতিক সমানতা আমরা স্টেরিও সমানতার মধ্যে পড়েছিলাম আগের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আলোক সমানতা। আলোক সমানতার জন্য কিছু শর্ত আছে। যেমন প্রথম কথা হলো যৌগটা আলোক সক্রিয় হতে হবে। আচ্ছা, আলোক সক্রিয় কাকে বলে আমি একটু ব্যাখ্যা করছি। দ্বিতীয়ত, যৌগে কাইরাল কার্বন থাকতে হবে। তৃতীয়ত, যৌগদ্বয় দর্পণ প্রতিবিম্ব হবে। যারা আমাদের সমাণু তারা পরস্পর কী হবে? দর্পণ প্রতিবিম্ব হবে। আর চতুর্থত, এরা পরস্পরের উপর সমাপতিত হবে না। আচ্ছা, আমরা তাহলে পয়েন্টগুলো এক এক করে নোট করি। দেখো, প্রথম অবস্থায় আসি, আলোক সক্রিয়তা কি বা আলোক সক্রিয় যৌগ কারা? দেখো, আলোক সক্রিয় শব্দের অর্থ হচ্ছে ওই যৌগের দ্রবণের মধ্যে দিয়ে যদি আলো চালনা করা হয়, আলোটা সম্পূর্ণরূপে শোষণ না হয়ে আলোটার দিকের পরিবর্তন করে যাবে। এটা হচ্ছে আলোক সক্রিয়তা। আলোক সক্রিয়তা মেজারমেন্ট করার জন্য আমরা পোলারোমিটার ব্যবহার করে থাকি। দেখো, এই হচ্ছে পোলারোমিটারের ছবি। আমাদের এই পোলারোমিটারে আমাদের এখানে একটা চাকতির ন্যায় ঘোরানো অংশ থাকে, যেটা ঘুরিয়ে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো পার্থক্য করে থাকি। আমাদের এখানে একটা যৌগের চেম্বার থাকে, এটা মূলত যৌগের চেম্বার। এই যৌগের যে চেম্বার আছে, যৌগের চেম্বারে আমরা সাধারণত যে যৌগটা পোলারোমিটার নির্ণয় করব সেই যৌগকে দিয়ে দিই। আর এখানে সাধারণত সোডিয়াম ল্যাম্প ব্যবহার করা হয়। তাহলে এখানে ব্যবহার করা হয় কি? সোডিয়াম ল্যাম্প। আর এটা হচ্ছে যৌগের চেম্বার, যৌগ। এই যৌগের চেম্বারে আমরা সাধারণত প্রথম অবস্থায় পানি নিয়ে আমরা পোলারোমিটার এইখানে চোখ দিয়ে দেখি যে আলোটা দেখা যাচ্ছে কিনা। যখন আমরা সোডিয়াম ল্যাম্পটা অন করে দিই, সুইচ অন করে দিই, তখন সোডিয়াম ল্যাম্পের এই যৌগের চেম্বারে যদি পানি থাকে, তাহলে আমরা সরাসরি এখান থেকে কী করতে পারি? পানিটা দেখতে পারি। সেই মুহূর্তে আমাদের এখানে কোণ থাকে 0 ডিগ্রি। আমাদের এই চাকতিতে কোণটা কত শো করবে? 0 ডিগ্রি শো করবে। তার মানে আমাদের যন্ত্রটা ঠিক আছে। দেখো, এই যে সোডিয়াম ল্যাম্পের এই উৎস থেকে আলোগুলো যাওয়ার সময়, পানির ভিতর দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে এই কোণের কোনো পরিবর্তন ঘটায় না। কিন্তু আমরা যদি এখানে পানির পরিবর্তে অন্য কোনো যৌগ দিই, বিশেষ করে ধরো ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড বা আমাদের টার্টারিক অ্যাসিড, এই টাইপসের যৌগের দ্রবণ দিই, তাহলে হয় কি? আমাদের এই যৌগগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখা যায় যে যৌগটা একটু বেঁকে যায়। যৌগগুলো কি হয়? একটা নির্দিষ্ট পরিমাণ বেঁকে যায়। সেই মুহূর্তে আমরা কিন্তু এইখানে 0 ডিগ্রিতে আর ওই আলোটা দেখতে পাবো না। ধরো, এবার আমি ল্যাকটিক অ্যাসিড নিয়েছি, তাহলে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে যৌগের মধ্যে দিয়ে যখন আলো যাবে, তখন আলোটার দিকের পরিবর্তন করবে, যার ফলে আমরা 0 ডিগ্রিতে দেখতে পাবো না। তখন আমরা কি করব? এখানে যে চাকতিটা আছে, এই চাকতিটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, দেখবো কোন দিকে আমরা আলোটা দেখতে পাচ্ছি। যদি ঘড়ির কাঁটার দিকে দেখতে পাই, তাহলে ঘড়ির কাঁটার দিকে ওর একটা নির্দিষ্ট মান থাকবে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে যৌগটার দ্রবণের মধ্যে দিয়ে যদি আলো প্রবেশ করতে পারে, তাহলে ওই যৌগ হচ্ছে আলোক সক্রিয় যৌগ। যৌগটার মধ্যে যদি যৌগটার দ্রবণের মধ্যে যদি আলো প্রবেশ করতে পারে, তাহলে ওই যৌগটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। তাহলে আমাদের এই যৌগের দ্রবণ মধ্যে দিয়ে আলো যদি চলাচল করতে পারে দিকের পরিবর্তন করে, তাহলে সেই যৌগকে আমরা আলোক সক্রিয় বলবো। আচ্ছা, তাহলে এবার আমরা আসি কাইরাল কার্বন কি। তাহলে কাইরাল কার্বনের বাংলা অর্থ হচ্ছে অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বনের বাংলা কি? অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন বলতে যে কার্বনের 4 যোজনীতে 4টি ভিন্ন মৌল বা মূলক যুক্ত থাকবে, তাকে আমরা কাইরাল কার্বন বলবো। যে কার্বনের 4 যোজনীতে 4টি ভিন্ন মৌল বা মূলক যুক্ত থাকবে, তাকে আমরা কাইরাল কার্বন বলবো। আচ্ছা, দেখো, তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। ধরো, এই একটা কার্বন আমি অঙ্কন করলাম, যে কার্বনের 1 2 3 4 4টা যে ভিন্ন মৌল, 4টা যে যোজনী রয়েছে, সে 4টা যোজনীতে আমি 4টা ভিন্ন মৌল বা মূলক দিব। প্রথমত দিলাম জৈব অ্যাসিড, এখানে দিলাম মিথাইল মূলক, এইখানে দিলাম OH মূলক, এইখানে দিলাম হাইড্রোজেন মূলক। তাহলে এই কার্বনের দেখো 4 যোজনীতে 4টি ভিন্ন মৌল বা মূলক যুক্ত আছে, এই জন্য এই কার্বনের নাম হলো কাইরাল কার্বন। তাহলে আমরা কাইরাল কার্বনের সঙ্গে এভাবে দিতে পারি, যে কার্বনের 4 যোজনীতে 4টি ভিন্ন মৌল বা মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। যে কার্বনের 4 যোজনীতে 4টি ভিন্ন মৌল বা মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। তাহলে আমাদের দ্বিতীয় শর্ত ফিল আপ হয়েছে। এবার আমরা আসি তৃতীয় শর্তে। তৃতীয় শর্ত আমাদের কি বলেছে? যৌগদ্বয় দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে দর্পণ প্রতিবিম্ব বিষয়টা কি? আমরা এই যৌগকে যদি কোনো একটা দর্পণে রাখতাম, মানে আয়নাতে ধরতাম, তাহলে এর বিপরীত গঠন বিশিষ্ট একটা যৌগ আমরা পেতাম। তাহলে নতুন যে যৌগটা পেতাম, দেখো তো সেই যৌগটা কেমন হতো? যৌগটার এই ছিল কাইরাল কার্বন বিশিষ্ট অংশ, যৌগটার COOH ওপরে, এটা ওপরেই থাকতো, আমাদের মিথাইল মূলক নিচে, এটা নিচেই থাকতো, আমাদের OHটা তার পার্শ্ব পরিবর্তন করতো, তার মানে এ পাশে হতো OH আর এই পাশে হতো হাইড্রোজেন। দেখো, ঘটনাটা এরকম যে আমি
আয়নার সামনে দাঁড়িয়েছি, তাহলে আমার মাথা যেখানে থাকার কথা সেখানেই থাকবে, আমার পা যেখানে থাকার কথা সেখানেই থাকবে, কিন্তু আমার ডান হাত বাম হাতের দিকে, বাম হাত ডান হাতের দিকে। তাহলে এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্বতা। তাহলে আমাদের এই যৌগকে দর্পণে ধরলে আমি এই যৌগ পাচ্ছি। দেখো যৌগগুলোর মাথা এবং পায়ের অংশ ঠিক আছে, শুধুমাত্র ডান হাত বাম হাতের দিকে, বাম হাত ডান হাতের দিকে গিয়েছে। আচ্ছা, এবার আসি কি বলছে, পরস্পরের উপর এটা সমাপতিত হবে না। সমাপতিত শব্দ হচ্ছে মিলে যাওয়া। সমাপতিত শব্দের অর্থ হচ্ছে মিলে যাওয়া। যেমন ধরো আমি যখন দর্পণে ডান হাত ধরছি, আমি কিন্তু বাম হাত পাচ্ছি, কিন্তু এই ডান হাত বাম হাত কি পরস্পরের উপর মিলিত হচ্ছে? দেখো দর্পণে এটা ধরলাম, এটা পেলাম, পরস্পরের উপর মিলিত হলো না, তার মানে এটা সমপতিত হলো না। ঠিক একইভাবে আমি যদি এই যৌগকে তুলে নিয়ে যে এই যৌগের উপরে বসাই, দেখো এপাশে আছে হাইড্রোজেন, এপাশে OH, তাহলে কি মিলছে? না, মিলছে না। এইটা হচ্ছে আমাদের পরস্পর সমপতিত হওয়া। তাহলে এই চারটা শর্ত যদি কোনো যৌগ ফিল আপ করে, তাহলে ওই যৌগদ্বয় পরস্পর আলোক সমাণু। তাহলে এই যৌগদ্বয়কে এবার আমরা বলতে পারি এরা আলোক সমাণু। আচ্ছা, তাহলে আলোক সমানতার ক্ষেত্রে আমরা তাহলে সংজ্ঞা কীভাবে দিতে পারি? দেখো আমরা তাহলে সংজ্ঞা এভাবে দিতে পারি যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। কারণ এদের ক্ষেত্রে আণবিক গঠন সেম, গাঠনিক সংকেতও কিন্তু সেম। শুধুমাত্র পার্থক্য কোথায়? পার্থক্য কিন্তু এই দ্রবণের মধ্যে দিয়ে আলো চালনা করলে এরা ভিন্ন কোণে ঘোরাচ্ছে। এই যৌগের দ্রবণের মধ্যে দিয়ে আলো চালনা করলে এরা কী করছে? ভিন্ন কোণে ঘুরিয়ে দিচ্ছে। এটাই শুধু পার্থক্য। আচ্ছা দেখো, আমরা প্রথম যে যৌগটা আছে সেই যৌগটা ধরো এবার এই পোলারাইজ মিটারের মধ্যে নিলাম, সুইচ অন করে দিলাম। তো পোলারাইজ মিটার সুইচ অন করার পর আমরা দেখলাম যে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর পরে যৌগটার মধ্যে দিয়ে আমাদের এই যে সোডিয়াম ল্যাম্পের লাইট, এই লাইটটা দেখা যাচ্ছে। ধরো আমরা +2.24 ডিগ্রিতে আলোটা দেখতে পেলাম, +2.24 ডিগ্রিতে আমরা আলোটা দেখতে পেলাম। তাহলে এই যৌগ যদি +2.24 ডিগ্রিতে আলোটা দেখায়, তাহলে এবার যৌগ চেঞ্জ করে আমি এই যৌগ যদি নিই, তাহলে অবশ্যই কিন্তু 2.24 ডিগ্রিতেই দেখতে পাবো, তবে এবার বিপরীত দিকে দেখতে পাবো। তাহলে এবার আমরা কততে দেখতে পাবো? -2.24 ডিগ্রিতে এসে যৌগটা দেখতে পাবো। দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের দুইটা কিন্তু আলোর কোণকে ভিন্ন ভিন্ন কোণে ঘুরিয়েছে। দুইটা যৌগই আলোর কোণকে কি করেছে? ভিন্ন ভিন্ন কোণে ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমাদের প্রথম যৌগটা ধরে নিলাম ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছে, অর্থাৎ ডান দিকে ঘুরিয়েছে, তাই আমরা এই গঠনকে প্লাস গঠন বা ডি গঠন বলে থাকি। প্লাস গঠন অথবা ডি গঠন বলে থাকি। তাহলে প্লাস গঠন অথবা ডি গঠন। ডি শব্দটা মূলত এসেছে ডেক্সট্রো শব্দ থেকে। ডি গঠন, প্লাস গঠন অথবা ডি গঠন। আর আমরা এই যৌগটাকে বলবো মাইনাস গঠন অথবা এল গঠন। এল শব্দটা এসেছে মূলত লিভো শব্দ থেকে, মানে ডানাবর্তী এবং বামাবর্তী, ডানাবর্তী এবং বামাবর্তী। দেখো তাহলে এই যৌগের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, অর্থাৎ ডান দিকে ঘুরেছে, তাই এটা হচ্ছে ডেক্সট্রো গঠন বা ডান দিকের গঠন। আর আমাদের এই গঠনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, অর্থাৎ বাম দিকে ঘুরেছে, তাই এটা হচ্ছে লিভো গঠন বা এল গঠন। আমাদের যদি তাহলে আলোক সমানতার সংজ্ঞা বলতে বলে, আমরা সংজ্ঞাগুলো কিভাবে দিব? আমরা তাহলে আলোক সমানতার ক্ষেত্রে সংজ্ঞা কিভাবে দিচ্ছি? দেখো আলোক সমানতার ক্ষেত্রে আমরা সংজ্ঞা দিচ্ছি যে সকল যৌগের আণবিক সংকেত গাঠনিক সংকেত একই, কিন্তু ওই যৌগের দ্রবণের মধ্যে দিয়ে বা যৌগদ্বয়ের দ্রবণের মধ্যে দিয়ে এক বনি আলো চালনা করে এরা আলোর কোণকে ভিন্ন তলে ঘুরিয়ে দেয়, এরা পরস্পর আলোক সমানু। আণবিক সংকেত গাঠনিক সংকেত একই, কিন্তু ওই সকল যৌগদ্বয়ের বা যৌগদ্বয়ের দ্রবণের মধ্যে দিয়ে এক বর্ণী আলো চালনা করলে এরা আলোর কোণকে ভিন্ন তলে ঘুরিয়ে দেয়, তাহলে এরা পরস্পরের আলোক সমানু। দেখো আলোক সমানতা তাহলে আমরা কয় প্রকারে পেয়েছি? এখানে আলোক সমান আমরা পেলাম দুই প্রকারের, একটা পেলাম ডি গঠনের, আরেকটা পেলাম এল গঠনের। ডি গঠনের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? তাহলে আলোক সমানু যৌগের ক্ষেত্রে যৌগের দ্রবণের মধ্যে দিয়ে এক বনি আলো চালনা করলে যৌগটি যদি আলোর তলকে বা আলোর কোণকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ডান দিকে ঘোরায়, তবে তাকে ডানাবর্তী বা ডি গঠন বলবো। আর যদি আলোর কোণকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় বা বাম দিকে ঘোরায়, তবে তাকে বামাবর্তী বা এল গঠন বলবো। আমি আরেকবার বলছি, তাহলে কোনো যৌগের দ্রবণের মধ্যে দিয়ে বা আলোক সক্রিয় কোনো যৌগের দ্রবণের মধ্যে দিয়ে এক বনি আলো চালনা করলে যৌগটি যদি আলোর কোণকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, তবে তাকে ডি গঠন, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, তবে তাকে এল গঠন বলবো। তাহলে এই হচ্ছে ডি গঠন এবং এল গঠন। তাহলে আমাদের যৌগদ্বয়ের মধ্যে কিন্তু আণবিক গাঠনিক কোনো পার্থক্য নাই, কিন্তু ভৌত রাসায়নিক ধর্মে কিন্তু পার্থক্য রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় এদের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা আলাদা থাকে। দেখো এই এন গঠন ও ডি গঠন, এল গঠন ও ডি গঠন, এদের মধ্যে সম্পর্ক কি? এই এল গঠন ও ডি গঠন পরস্পরের এনানসীয়মান, এরা পরস্পরের কি? এনানসীয়মান। তাহলে এদেরকে বলা হয় পরস্পরের
এনানসিওমার। এনানসিওমার, তাহলে ডি গঠন ও এল গঠনকে পরস্পরের এনানসিওমার বলা হয়। তাহলে একটা দর্পণ প্রতিবিম্ব যৌগের একটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, একটা বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাই এদেরকে এনানসিওমার বলবো। আমি আবার বলছি, আমাদের ধরো এই ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড, তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এর সাথে এল ল্যাকটিক অ্যাসিড কিন্তু এনানসিওমার হবে, কিন্তু কোনো সাইটিক অ্যাসিড কিন্তু এনানসিওমার হবে না। তার মানে দর্পণ প্রতিবিম্ব যৌগই কিন্তু এনানসিওমার হয়। তাহলে আমি এনানসিওমারকে যদি অন্যভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে আলোক সমাণু যৌগের বা আলোক সক্রিয় যৌগের পরস্পর দর্পণ প্রতিবিম্ব যৌগগুলো পরস্পরের এনানসিওমার। তাহলে দর্পণ প্রতিবিম্ব যৌগগুলো পরস্পরের এনানসিওমার, কিংবা এল গঠন ও ডি গঠনকে বলা হয় পরস্পরের এনানসিওমার। তাহলে কোনো যৌগের ডি গঠন বা এল গঠনকে বলা হয় পরস্পরের এনানসিওমার, তাহলে একটা যৌগের কিন্তু। আচ্ছা, এবার এই যে ডি গঠন এবং এল গঠন আছে, এদেরকে যদি আমি সমমোলারে যোগ করতাম, এই ডি গঠনকে এবং এল গঠনকে আমি যদি সমমোলারে যোগ করতাম, তাহলে আমরা একটা মিশ্রণ পেতাম। এই মিশ্রণের নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ। এই মিশ্রণের নাম হলো রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, এটা একটা মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে আমাদের ঘড়ির কাঁটার দিকের একটা যৌগ রয়েছে, আর একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনরত একটা যৌগ, যারা আলোর কোণকে ঘড়ি কাঁটায় একটা দিকে ঘোরাবে আর একটা বিপরীত দিকে ঘোরাবে। তাহলে এই রেসিমিক মিশ্রণের মধ্যে দুই ধরনের যৌগ রয়েছে, এক যৌগ ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, এক যৌগ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরায়। আচ্ছা, ঘটনাটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, দেখো আমাদের এই একটা পাত্রের মধ্যে ধরো কোনো একটা তরল রয়েছে, এই তরলের মধ্যে আমি সমমোলারের একটা রেসিমিক মিশ্রণ নিয়েছি, তাহলে এর মধ্যে কি আছে? একটা রেসিমিক মিশ্রণ আছে। আচ্ছা, এই রেসিমিক মিশ্রণের আমাদের একটা যৌগ কি করবে? আলোর কোণকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, অপর একটা যৌগ কি করবে? আলোর কোণকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। তাহলে দেখো আমাদের এর ভিতরে সমমোলারের যেহেতু নিয়েছি, তাই সমান পরিমাণ ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরানোর মতো যৌগ থাকবে। আচ্ছা, তাহলে আমরা এর মধ্যে যখন কোনো একবর্ণী আলো চালনা করব, এই যৌগটার মধ্যে যখন আমরা কোনো লাইট চালনা করছি একবর্ণী আলো, তখন কী হচ্ছে? লাইটটা যাওয়ার সময় একবার ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, অ্যাট লাস্ট আমাদের এই পাশ দিয়ে কিন্তু কোনো আলো নির্গত হচ্ছে না, তার মানে যৌগটা কী হয়েছে? আলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। দেখো, তাহলে রেসিমিক মিশ্রণে একটা অংশ ঘড়ির কাঁটা, একটা যৌগ ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, একটা বিপরীত দিকে ঘোরাচ্ছে, বিধায় যৌগটা আলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে রেসিমিক মিশ্রণ দুইটি আলোক সক্রিয় যৌগের আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। রেসিমিক মিশ্রণ দুইটি আলোক সক্রিয় যৌগের আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। তাহলে এখানে আলোটা কি থাকবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। এখানে কোনো আলো যদি আমরা চালনা করি, আলোটা দিকের পরিবর্তনের সাপেক্ষে আলোটা নিষ্ক্রিয় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে রেসিমিক মিশ্রণ। দেখো আমাদের আরো দু একটা উদাহরণ, ধরো আরেকটা যৌগ লিখছি যেখানে কাইরাল কার্বন দুইটা। আচ্ছা, এই যৌগটা ধরো COOH আছে ওপরে, নিচে আছে COOH, এই পাশে OH, এই পাশে হাইড্রোজেন, এই পাশে OH, এই পাশে হাইড্রোজেন, এই একটা যৌগ। দেখো এই যৌগের ক্ষেত্রে কিন্তু কাইরাল কার্বন আমি কয়টা পেয়েছি? দুইটা পেয়েছি, কারণ আমার এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। আমি যদি ওপরের অংশকে কাইরাল কার্বন ধরি, দেখো কেন কাইরাল কার্বন আমি ধরতে পারছি? কারণ এটা একটা মূলক, এটা একটা মূলক, এটা একটা মূলক, আর পুরোটা একটা মূলক। তাহলে কয়টা মূলক আছে? চারটে ভিন্ন মৌল বা মূলক আছে। তাহলে আমি যদি দ্বিতীয় এই কার্বনের কথা চিন্তা করি, দেখো একটা মূলক, দুইটা মূলক, তিনটা মূলক, সব মিলে একটা চারটা মূলক। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভিন্ন মৌল বা মূলক আছে, তাহলে কিন্তু দুইটা কাইরাল কার্বন রয়েছে। তাহলে এই যৌগে কাইরাল কার্বনের সংখ্যা কয়টা? দুইটা। এই দুইটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের যদি আমি দর্পণ প্রতিবিম্বের কথা চিন্তা করতাম, দেখো তাহলে দর্পণে আমরা কি যৌগটা পেতাম? তাহলে এর দর্পণ প্রতিবিম্ব কি হতো? এই কার্বন, এই কার্বন। তাহলে আমাদের মাথায় এবং পায়ের অংশ যা ছিল তাই থাকবে। তাহলে COOH, COOH, শুধুমাত্র ডান হাত বাম হাতের দিকে, বাম হাত ডান হাতের দিকে চলে যাবে। তাহলে এখানকার OHটা আসবে এই পাশে, হাইড্রোজেনটা চলে যাবে এই পাশে, আর এই OHটা চলে যাবে ওই পাশে। তাহলে এখানে হবে OH, আর এখানে হলো হাইড্রোজেন। দেখো আমাদের প্রথম যৌগটা যদি আলোর কোণকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, পরেরটা অবশ্যই ঘোরাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। প্রথম যৌগটা যদি আলোর কোণকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, পরেরটা ঘোরাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে প্রথম গঠনটা যদি আমার ডি গঠন হয়, পরের গঠনটা হবে এল গঠন।
প্রথম গঠনটা ডি গঠন হলে পরের গঠন হচ্ছে এল গঠন। তাহলে এরা কিন্তু পরস্পরের এনানসিওমার হচ্ছে, এরা পরস্পরের এনানসিওমার। তাহলে এখানেও কিন্তু দুইটা ততোধিক কাইরাল কার্বন রয়েছে। আচ্ছা, এই আণবিক সংকেত বিশিষ্ট আমি যদি আরেকটা যৌগ চিন্তা করি, দেখো আমাদের আণবিক সংকেত বা গাঠনিক সংকেত সেম বিশিষ্ট যদি আমরা আরেকটা যৌগের কথা চিন্তা করি, যৌগটা ধরো এরকম, দুইটা কাইরাল, উপরে মাথার উপরে যা ছিল COOH সেম আছে, COOH সেম আছে। আচ্ছা, এই ক্ষেত্রে OH মূলকগুলো কিন্তু বিপরীত অংশে ছিল, এইখানে OH, ওই OH ওই পাশে। আমি যদি এক পাশে দিয়ে দিই, দেখো এখানে আছে OH, এইখানে আছে OH, এইখানে আছে হাইড্রোজেন, এইখানে আছে হাইড্রোজেন। আচ্ছা, আমার এই তৃতীয় যৌগটা এদের সাথে কি এনানসিওমার গঠন করবে কিনা? উত্তর হলো করবে না। তার কারণ কি? তার কারণ আমাদের এই যে দ্বিতীয় যে যৌগটা আমি অঙ্কন করেছি, সেই যৌগটার ক্ষেত্রে দেখো এর একটা অংশ অপর অংশের উপরে কিন্তু সমপতিত হচ্ছে, একটা অংশ অপর অংশের সাথে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে। কিভাবে? আমি মাঝখান দিয়ে কেটে দিলাম, মাঝখান দিয়ে যদি আমি কেটে দিই তাহলে দেখো আমার ওপর অংশকে কেটে নিয়ে এসে ফোল্ড করলে নিচের অংশের সাথে মিলে যাচ্ছে। মানে একটা বই তুমি খোলা অবস্থায় রেখেছো, ওপর পেজে আছে এই পেজে আছে এই যৌগ, এই পেজে আছে এই যৌগ, বইটাকে যখন বন্ধ করে দিলা তখন এই অংশটি এর উপরে কিন্তু মিলিত হয়ে যাবে, তার মানে সমপতিত হয়ে যাবে। যদি সমপতিত হয় তাহলে এই যৌগের আর আলোক সক্রিয়তা থাকে না, কারণ আমাদের ওপর অংশ যদি যৌগকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, কোনো আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, এ আবার ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাবে, যার কারণে যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু এরা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ধরনের গঠনকে আমরা বলে থাকি মেসো গঠন। এই গঠনের নাম কি? মেসো গঠন। তাহলে এরা ডি গঠনও না, এল গঠন না, এটা আলাদা একটা গঠন, নাম হচ্ছে মেসো গঠন। এই মেসো গঠন আলোক নিষ্ক্রিয়, তার কারণ এই অভ্যন্তরীণভাবে আলোক নিষ্ক্রিয়। দেখো এই অংশকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, তাই এরা আলোক নিষ্ক্রিয়। আর রেসিমিক মিশ্রণ কিন্তু আলোক নিষ্ক্রিয় ছিল, তবে দুইটা যৌগের দুইটা ভিন্ন দিকের ঘূর্ণনের কারণে আলোক নিষ্ক্রিয়তা ছিল সেখানে। আর এখানে যৌগের অভ্যন্তরীণ গঠনগত কারণে এরা কিন্তু আলোক নিষ্ক্রিয়। তাহলে আমি রেসিমিক মিশ্রণ ও মেসো যৌগের মধ্যে যদি পার্থক্য বলতে চাই, প্রথম কথা হলো রেসিমিক মিশ্রণ দুইটা যৌগের মিশ্রণ, আর মেসো গঠন আমাদের দুইটা ততোধিক কাইরাল কার্বন বিশিষ্ট একটা যৌগ, একটা মিশ্রণ একটা যৌগ। রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে যেটা হয়, যৌগদ্বয়ের এক বা একাধিক কাইরাল কার্বন থাকতে পারে, বাট এখানে অবশ্যই মেসো গঠনে দুই বা ততোধিক কাইরাল কার্বন থাকতে হবে, কারণ একটার উপর একটা সমপতিত হতে হবে। মেসো গঠনের ক্ষেত্রে আমাদের কাইরাল কার্বন অবশ্যই দুইয়ের অধিক হয়, না হলে কিন্তু সমপতিত হওয়ার কোনো সুযোগটা নেই। আচ্ছা, মেসো গঠন অভ্যন্তরীণভাবে আলোক নিষ্ক্রিয়, আর রেসিমিক মিশ্রণ বাহ্যিকভাবে আলোক নিষ্ক্রিয়, মানে ওটা গঠনগত কারণে না, বাহ্যিকভাবে সে আলোক নিষ্ক্রিয় হয়। আচ্ছা, এবার এই যে মেসো গঠনটা তাহলে আমি অঙ্কন করলাম, এই মেসো গঠন কিন্তু এদের সাথে এনানসিওমার গঠন করছে না, কারণ সে আলোক নিষ্ক্রিয় একটা যৌগ আর বাকি যৌগ হয় আলোক সক্রিয় একটা যৌগ। তাহলে এই হচ্ছে মেসো গঠন, রেসিমিক মিশ্রণ, এনানসিওমার এদের সংজ্ঞা। পরীক্ষায় আমাদের এখান থেকে সংজ্ঞাগুলো একটু বেশি আসে, বিশেষ করে আসে রেসিমিক মিশ্রণ কাকে বলে, মেসো গঠন কাকে বলে। তাহলে মেসো গঠনের সংজ্ঞা যদি আসে কীভাবে আমরা দিব? মেসো গঠনের সংজ্ঞা আমরা এভাবে দিব যে দুই বা ততোধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের যদি একটি অংশ অপর অংশের উপরে সমপতিত হয়ে যায় বা একটি অংশ অপর অংশের সাথে মিলে যায়, তবে তাকে মেসো গঠন বলে। দুই বা ততোধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের একটি অংশ অপর অংশের সাথে যদি মিলে যায় বা সমপতিত হয়ে যায়, তবে সেই গঠনকে মেসো গঠন বলে। তাহলে এই হচ্ছে আমাদের মেসো গঠন। দেখো আমি আরও দু একটা উদাহরণ দিই। আমি এবার আরেকটা যৌগ লিখছি। এখানেও ধরো দুইটা কাইরাল কার্বন আছে, এইখানে জৈব অ্যাসিড COOH, এইখানেও COOH, এইখানে ব্রোমিন, এইখানে ক্লোরিন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন। আচ্ছা, এই ধরনের একটা গঠন। তাহলে এই গঠনে দেখো আমাদের পরস্পরে কিন্তু সমপতিত হওয়ার সুযোগ নাই, কারণ অংশকে যদি আমি দ্বিখণ্ডিত করি ওপরের অংশ নিচের সাথে কিন্তু সমপতিত হচ্ছে না, তাই এরা কিন্তু আলোক সক্রিয় যৌগ। তাহলে এই যৌগটা কি ধরনের যৌগ? আলোক সক্রিয় যৌগ। আচ্ছা, আমি আরেকটা যৌগ অঙ্কন করছি। উপরে যা ছিল তাই COOH, নিচে COOH। আমাদের হ্যালাইডগুলোকে আমি এক পাশে না রেখে ভিন্ন পাশে নিলাম। ক্লোরিন দিলাম এই পাশে, এ পাশে দিলাম হাইড্রোজেন, ব্রোমিন থাকলো এই পাশে, এ পাশে থাকলো হাইড্রোজেন। দেখো আমার এই যৌগকে আমি যদি দর্পণ প্রতিবিম্ব চিন্তা করি, তাহলে এরা কি বাস্তবে দর্পণ প্রতিবিম্ব? না, এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, এরা দর্পণ প্রতিবিম্ব নয়। তার কারণ কি? তার কারণ হলো আমার এই যৌগকে দর্পণে ধরলে এই যৌগ পাওয়ার কোনো সম্ভাবনা আছে?
নাই, কিন্তু দুইটাই আলোক সক্রিয় যৌগ। এই যৌগেরও দেখো দুইটা কাইরাল কার্বন, আলোক সক্রিয়তা আছে, কোনো মেসো গঠন না। এই যৌগেও দেখো দুইটা কাইরাল কার্বন আছে এবং আলোক সক্রিয় যৌগ। তাহলে দুইটা আলোক সক্রিয় যৌগ কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, তাহলে এদেরকে তো আর এনানসিওমার বলা যাচ্ছে না, এরা হলো পরস্পরের ডায়াস্টেরিওমার। এদের নাম তাহলে কি? পরস্পরের ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমারের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? দুইটি আলোক সক্রিয় যৌগ যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয় তারা ডায়াস্টেরিওমার, আর দুইটি আলোক সক্রিয় যৌগ যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তারা এনানসিওমার। তাহলে ডায়াস্টেরিওমার, এনানসিওমার আমরা পার্থক্য তো মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দুইটা যৌগই কিন্তু আমাদের আলোক সক্রিয়, এরা পরস্পরের ডায়াস্টেরিওমার। তাহলে দেখো আমাদের এই আলোক সমানতার মধ্যে আমরা মূলত কিন্তু ক ক্ষয়ের প্রচুর সংজ্ঞা পেয়েছি। প্রথম কথা হলো আলোক সমান কাকে বলে, দ্বিতীয়ত হলো ডি গঠন কাকে বলে, এল গঠন কাকে বলে, এনানসিওমার কাকে বলে, ডায়াস্টেরিওমার কাকে বলে, রেসিমিক মিশ্রণ কাকে বলে এবং মেসো গঠন কাকে বলে। তাহলে এই ক ক্ষয়ের সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই বাসায় একটু ক্লিয়ারলি পড়বা এবং প্র্যাকটিস করবা। এখান থেকে কিন্তু আমাদের ক ক্ষয়ের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এবং ক ক্ষয়ের প্রশ্নগুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি আছে। তাহলে আমরা এই টপিকসটার আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী দিন আমরা তাহলে যে পরের টপিকসটা রয়েছে সেই টপিক্সের আলোচনা শুরু করব।